গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে একটা কাঁচা কলা দিয়ে রেসিপি। আপনারা তো কাঁচা কলার কোপ্তা চিংড়ি মাছ দিয়ে এইভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার যদি এই কাঁচা কলা আর চিংড়ি মাছ এইভাবে রান্না করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন, তাহলে কিন্তু এই রান্না বারবার করে খেতে ইচ্ছা যাবে। তো চলুন স্কিপ না করে আজকে আমার এই রেসিপিটা দেখে নিন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা কলাকে ছাল ছাড়িয়ে রেখে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে। এরপর আলুটাকে আর কাঁচা কলাটাকে আমি প্রেসারের মধ্যে একটু সেদ্ধ করে নেব। তো চলুন আমি কাঁচা কলা আর আলুটাকে প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে আলুটাকে আর কাঁচা কলাটাকে সেদ্ধ করে নিতে হবে। তো চলুন আমি এটাকে সেদ্ধ করে নিই। দেখুন, আর এইদিকে নিয়ে নিয়েছি আমি 500 চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ। হলুদ আর নুনটাকে আমি চিংড়ি মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখানে আমি কলা অনুযায়ী চিংড়ি মাছটাকে নিতে হবে। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছটা নিয়েছি। এরপর ভালো করে হলুদ আর নুনটা মাখিয়ে এটাকে এখন আমি সাইডে রেখে দেবো। আর এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ একটু জাস্ট আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমরা এটাকে একটা প্রসেসের মাধ্যমে আমি রান্নাটা করব। তো দেখতে থাকুন, স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আমি আজকে কিভাবে আজকে রেসিপিটা বানাচ্ছি। এটাকে খুব ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু এইভাবে নেড়ে চেড়ে নিলেই হবে। দেখুন জল বেরোতে শুরু করেছে। এরপর এই চিংড়ি মাছের মধ্যে 1 বাটির মতন আমি জল দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। এবং জলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে চিংড়ি মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই জলটাতেই আজকে এই রেসিপিটা বানানো হবে। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি চিংড়ি মাছটাকে ফুটিয়ে নিচ্ছি। এদিকে ফুটতে থাকুক। এদিকে আমি যে মশলাগুলো নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চির মতন আদা, আর দুটো পেঁয়াজকে টুকরো করে নিয়েছি, আর একটা গোটা সাইজের আমি রসুনকে ছাড়িয়ে নিয়েছি। এরপর রসুন আর আদাটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। আলাদা করে আমি রসুনটাকে আর আদাটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন আদাটা আর রসুনের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি। একদম মিহি পেস্ট করবেন না, হালকা যেন দরদরা ভাব থাকে সেইভাবে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটাকেও পেস্ট বানিয়ে নেব। তো পেঁয়াজটাকে আর আদা রসুনটাকে আমি আলাদাভাবে পেস্ট করে নিচ্ছি। তো চলুন পেঁয়াজটাকেও পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটাও পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটাকেও একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আলাদা করে। এদিকে আমাদের কলাটা আর আলুটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকেও দেখুন চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে জল শুদ্ধ একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো চলুন চিংড়ি মাছটাকে একটা বাটির মধ্যে আমরা আলাদা করে নেব। তো বাটির মধ্যে আমি জল শুদ্ধ চিংড়ি মাছটাকে ঢেলে নিচ্ছি। এরপর আমি এটাকে এখন সাইডে রেখে দেব। আর এদিকে কলাটা আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, একটা ম্যাশআপের সাহায্যে এভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করতে পারেন। তো গরম থাকার জন্য ম্যাশআপ দিয়ে এভাবে আমি ম্যাশ করে নিচ্ছি কিছুক্ষণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পুরো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রসুন আর আদাটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, 1 চামচের মতন রসুন আর আদা পেস্টটাকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি
2 থেকে 3 চামচের মতন বেসনটা আপনাদের যেভাবে লাগবে সেভাবে দিতে হবে। এখানে আমি 1 বাটির মতন বেসন আমি সাইডে রেখেছি। তো এরপর দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। এরপর হাত দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে একটা ডিমও দিয়ে দিতে পারেন, আর যদি না ডিমটা দিতে চান তাহলে কিন্তু করে নেবেন। এরপর এগুলোকে আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে একটা একটা করে কোফতা সাইজে এইভাবে আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি একদম কোফতা বানাবো না, তো কোফতা সাইজে আমরা যেভাবে বানাই সেভাবেই আমি প্রথমে এই বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে আমি গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। একটা একটা করে আমি বানিয়ে নেব। দেখুন আমার বানানো হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে নিয়েছি। তেলটাও গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এরপর কলার যে বড়াগুলোকে আমি একটা একটা করে এইভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে একটা একটা করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা এই বড়াগুলোকে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, স্ন্যাক্স হিসাবেও কিন্তু দারুণ লাগে। তো চলুন আমি প্রথমে এইভাবে একটা একটা করে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নেব। দেখুন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। হালকা হালকা করে উল্টে দিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এর জন্য আমি হালকা করে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব এবং একটু লালচে করে ভাজতে হবে। আর যখন ভাজবেন তখন কিন্তু আঁচটাকে একদম মিডিয়ামে করে দেবেন, নাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে না। দেখুন এখানে কলার বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি ওভেনটাকে একদম লোতে করে দিলাম। এরপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আরও যে কটা আছে ওই একইভাবেই আমি ভেজে নেব এই তেলের মধ্যে। তো চলুন এগুলোকে আমি বড়াগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর যে কটা আছে ওই একইভাবে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি কিছুটা তেল তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ জিরের গোটা জিরে, আর 2-4টে এলাচ, ছোট এলাচ, আর 2টো দারচিনি। এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার কারণ, যখন মশলাটা দেবেন হলুদ দিলে কিন্তু তেল ছিটকাবে না। এরপর যে পেঁয়াজের পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ হালকা ব্রাউন হয়ে আসে ততক্ষণ আমি পেঁয়াজটাকে এইভাবে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা আর রসুনের পেস্টটা ছিল, সেই আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে এরপর পেঁয়াজটার সঙ্গে ভালো করে এইভাবে কিছুক্ষণ আমি কষে নিচ্ছি, যাতে কাঁচা মশলার গন্ধ না আসে। তার জন্য কিন্তু ভালো করে কষে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। এরপর একসঙ্গে ভালো করে কিছুক্ষণ কষে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে আসছে। আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, কুচানো টমেটোটাকেও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর টমেটোটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষে নেব, যাতে কাঁচা মশলার গন্ধ না লাগে। কারণ কাঁচা মশলার গন্ধ থাকলে একদম খেতে ভালো লাগবে না। এখানে আমি অল্প পরিমাণে যে চিংড়ি মাছটা জল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম
সেই জলটাতেই কিন্তু আজকের এই রান্নাটা হবে। জলটা অল্প পরিমাণে দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। যত মশলাটা কষবেন তত কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং মশলাটার একটা সুন্দর কালারও চলে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। চিনিটাতে একটা আলাদা রকম স্বাদ এনে দেবে। যেহেতু আমি টমেটোটা দিয়েছি, টমেটোর হালকা একটা টক ভাব থাকে, এর জন্য ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা দিলাম। যারা চিনি পছন্দ করে না তারা কিন্তু চিনিটাকে স্কিপ করে নিতে পারেন। এরপর ওই জলটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি এবং আঁচটাকে একটু বাড়িয়ে নিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে যত মশলাটাকে কষাবেন ওই জলটা দিয়ে কিন্তু তত রান্নাটার টেস্ট বেড়ে যাবে। দেখুন মশলাটা কিন্তু আমাদের কষা হয়ে গেছে এবং মশলার থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবং একটা সুন্দর গন্ধ আসছে। এই রান্নাটাতে এই চিংড়ি মাছের যে জল দিয়ে আমি রান্নাটা আজকে করছি এটাতেই কিন্তু আলাদা একটা টেস্ট এসে যায়। এরপর চিংড়ি মাছ আর জলটাকে পুরোটাকেই দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে আপনারা এরপর আর কিন্তু আর কষার দরকার নেই। এরপর কিছুক্ষণ আমি জলটা দিয়ে ফুটিয়ে নেব। এখানে আরও একটু জলটা দিতে হবে, যেহেতু আমরা কলার বড়াগুলো পরে দেবো সেহেতু জলটা টেনে নেবে। এর জন্য এখানে আরও আমি কিছুটা জল দিয়ে দিলাম। এরপর এটাকে ফোটা পর্যন্ত একটু জলটা যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে ততক্ষণ কিন্তু এটাকে আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। তো চলুন যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ আমি কিন্তু ঢাকা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এরপর যে কলার বড়াগুলোকে রেখেছিলাম সেই কলার বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু বেশিক্ষণ কলার বড়াগুলোকে দিয়ে ফোটানোর প্রয়োজন নেই। এরপর আমি বড়াগুলোকে সবকটাই দিয়ে দেবো ঝোলের মধ্যে। সব বড়াগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নেব। এটাকে দিয়ে কিন্তু বেশি ফোটানোর প্রয়োজন নেই। আর জলটা কিন্তু একদম কিন্তু কমিয়ে অফ করবেন না, কারণ এই বড়াগুলো নেই জলটা একদম টেনে নেবে। এই যে ঝোলটা দেখছেন এটা কিন্তু একদম থাকবে না। এরপর আমি নামানোর আগে এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। আর কিন্তু ফুটানোর প্রয়োজন নেই, যে জলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই বড়াতেই টেনে নেবে। আর এরপর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমাদের আজকের এই রেসিপি কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতে এই রেসিপি আপনারা পরিবেশন করুন। এবারে গরম ভাতে বা লুচিতে বা পরোটাতে যে কোনো রেসিপিতেই খেয়ে দেখতে পারেন। তো আজকের এই রেসিপি একবার বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আপনারা তো বাড়িতে অনেকভাবে কলার কোফতা অনেক কিছুই রান্না করে খেয়ে দেখেছেন। একবার বাড়িতে এই চিংড়ি মাছ দিয়ে কলার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আরও বেশি বেশি করে শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনকে অতি অবশ্যই টিপে দেবেন, কারণ নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। তো নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবে আমার সঙ্গে এগিয়ে চলুন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।